ক্লাস রেকর্ডিং এর কথা কেউ একজন মনে করবা, ঠিক আছে? কেউ একজন মনে করবা, নাহলে ক্লাস রেকর্ডিং মিস হয়ে যেতে পারে। শান্তা জয়েনিং করছে। আচ্ছা, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড পড়াবো। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের কোনো রাইটিং তুমি পড়েছো, এরকম মনে আছে? কেউ একজন বলো তো, ওয়ার্ডসওয়ার্থের রাইটিং একটা পড়েছো, তোমার মনে আছে? অথবা ফিচার অফ দ্য রোমান্টিক রাইটার, রোমান্টিক রাইটারদের ফিচার কিরকম ছিল, এটা যদি কাউকে বলি লিখতে, কে লিখতে পারবা? সবাই এরকমের, তোমাদের যদি উইলিয়াম অর্জস্ট ছিল স্যার। খাতা আর একটা কলম নাও, খাতা একটা কলম নিয়ে লিখো ফিচার অফ রোমান্টিক এক্স, ঠিক আছে? অথবা ফিচার অফ রোমান্টিক লিটারেচার, এটা আমি ফার্স্ট ইয়ার আমার স্টিল নাও মনে পড়ে, আমি অনেক সুন্দর করে পড়াইছি। বলো, আমাকে শুনতে পাচ্ছ সবাই? ভাইয়া হাই ইমাজিনেশন। নাম্বার 1 হাই ইমাজিনেশন। লাভ ফর নেচার। তারপরে মিথিলা রবিল ওরা কি আছে? স্যার অপটিমিস্টিক পেসিমিস্টিক। লাভ ফর নেচার। 3 নাম্বার অপটিমিস্টিক পেসিমিস্টিক। আচ্ছা, হ্যাঁ, সুপার ন্যাচারালিজম। পেসিমিস্টিক। তারপর 4 নাম্বার সাবজেক্টিভিটি। সুপার ন্যাচারালিজম। সাবজেক্টিভিটি। ভাইয়া অবজেক্টিভিটি তো আছে। অবজেক্টিভিটিটা ছিল না, অবজেক্টিভিটি থেকে তারা বের হয়ে আসছে। অবজেক্টিভিটি ছিল নিউ ক্লাসিক্যাল এজে। তারপর তারপর 6 নাম্বার ভাইয়া আর্ট ফর আর্ট সেক, এরকম কি জানি একটা ছিল। কি? আর্ট ফর আর্ট সেক এরকম কি জানি একটা ছিল, ইয়ার থেকে পড়ছিলাম, এবিসি থেকে। আচ্ছা, ইউলিসিস থেকে। এবিসি ভাই, এবিসি। ও, এটা তো ABC রোমান্টিক এজে না, এটা তো রোমান্টিক এজে না, এটা রোমান্টিক এর না। আচ্ছা, সবথেকে এটা ইম্পর্টেন্ট, মনে হয় ভিক্টোরিয়ান এজে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ওইটা রনি ভাইয়ের কাছে, ওকে একটু না, ওনার কাছ থেকে না, আমার কাছে যেটা নাই, উনি এক্সেস নিয়ে সকালে খুলছে। আচ্ছা আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ, বলতো কি কাদের ল্যাঙ্গুয়েজ ছিল, বলতে পারো? হ্যাঁ, অফ কমন পিপল, মনে আছে? পোয়েট্রি, কারণ নিউ ক্লাসিক্যাল এজে পোয়েট্রিটাকে, রাইটিং গুলোকে কাদের জন্য লেখা হতো? অ্যারিস্টোক্রেটিক পিপলদের জন্য। বাট এইটা থেকে বের হয়ে আসছে কে? অ্যারিস্টটল, এটা থেকে বেরিয়ে আসছে ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলরিজ, ঠিক আছে? এবং আমরা এখানে প্রিফার্স টু লিরিক্যাল ব্যালাডে আমরা এই অনেকগুলো জিনিসগুলোকে আমরা দেখবো, যে আসলে এই যে রাইটিং গুলোর এই যে ক্যাটাগরি গুলো, লাভ ফর নেচার, অপটিমিস্টিক পেসিমিস্টিক, সুপার ন্যাচারালিজম, এটা দেখবো না। সাবজেক্টিভিটি, পোয়েট্রি, ল্যাঙ্গুয়েজ, মিটার, এইগুলো নিয়ে ওয়ার্ডসওয়ার্থ আলোচনা করেছে, ঠিক আছে? আমি গতকালকে পিডিএফ দিয়েছিলাম, তোমরা এটা কেউ কে দেখছো? তোমাদের গ্রুপে গতকালকে পিডিএফ দিয়ে দিয়েছি, যাতে তোমরা একটু দেখো, তোমাদের জানি ক্লাসের আগে একটা আইডিয়া হয় তোমরা কি করতে যাচ্ছ। দেখেছো কেউ? হ্যাঁ, ওইটা খুলেছিলাম, এটা অনেক বড়, তারপর পড়ি নাই। হ্যাঁ, কারণ ও তো অনেক, এটা এই আমি অনেক কমে অনেক ছোট করছি, এটা আরো বড় ছিল, এইটার বেসিক আরো অনেক বড় ছিল। আমি কারণ তুমি বুঝো, একটা বই লিখছে এটা নিয়ে, আমি সেখান থেকে জাস্ট মাত্র 6 পেজ করেছিলাম, 6 পেজ থেকে আবার 5 পেজ করেছি, সেখান থেকে আরো শর্ট করেছি,
তারপর আমাকে কত বাদ দিতে হয়েছে, আবার বাদ দিছি আর আফসোস করছি, ইস, এগুলো যদি ওদের পড়াইতে পারতাম। পরে বললাম যে না, এগুলো অনেক কঠিন হয়ে যাবে, সেজন্য আর ওইগুলো রাখিনি। ঠিক আছে, কারণ এইটা তুমি যদি পড়বা, তুমি দেখবা যে তোমার এখান থেকে যেই কোশ্চেনই আসুক তুমি প্রশ্নের প্রশ্ন লিখতে পারবা। আচ্ছা ভাইয়া, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এইটা প্রিফেস কি ইন্ডেক্স লাইক দ্যাট? ইন্ডেক্স না, ইন্ডেক্স হলো তোমার কোনো কিছুর বিবরণ দেওয়া থাকে, আর প্রিফেস মানে হচ্ছে রাইটার কোনো কিছু লেখার আগে, লাইক ইনভোকেশন টু মিউজ মনে আছে, যখন আমরা কোনো একটা কবিতা পড়তাম, এপিক, হ্যাঁ এপিকের আগে একটা কি করতো, হ্যাঁ। একটা বিবরণ দিত যে আমরা এই এপিকটা কার নামে লিখতে চাচ্ছি বা কেন লিখতে চাচ্ছি। ঠিক সেম ভাবে প্রিফেসটাতে রাইটার তার এই রাইটিংটা লেখার বিবরণ দিতে চাচ্ছে। সো লিরিক্যাল ব্যালাড হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের কিন্তু একটা ক্রিয়েশন। এই কিন্তু লিরিক্যাল ব্যালাড কিন্তু তোমাকে এখানে পড়ানো হচ্ছে না। এখানে পড়ানো হচ্ছে কি, লিরিক্যাল ব্যালাড লেখার আগে রাইটারের পারপোজ কি, রাইটার কেন লিখেছে, রাইটার কি কি জিনিস ইনক্লুড করেছে, রাইটার অ্যানালাইসিস করার বিষয়গুলো কি কি, সেইগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। ক্লিয়ার? সো কোনো কিছু জি ভাইয়া। প্রিফেস মানে কি, তোমরা যখন দেখো একটা গল্পের বই যখন খুলো, তখন দেখবা যে একদম ভেরি ফাস্ট একটা ইন্ডেক্স থাকে, একটা লেখা থাকে রাইটার হোয়াট অ্যাবাউট দ্য রাইটিং, অ্যাবাউট দ্য এলিমেন্টস অফ রাইটিং, অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার অফ রাইটিং, অ্যাবাউট দ্য পারপোজ অফ রাইটিং। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে বলা হয় প্রিফেস। বুঝতে পেরেছো? আচ্ছা, তো প্রিফেস, জি ভাইয়া, লাইক দ্যাট ইন্ট্রো। হুম, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। আজকে আর বেশি কথা বলা যাবে না, কারণ আজকে অনেক পড়তে হবে, মিনিমাম 2.5 পেজ পড়তে হবে আজকে। আমি 2 দিনে পড়াবো, আর তোমরা আমার ক্লাসের সাথে সাথে যেভাবেই হোক এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বড় প্রশ্ন পড়ো কি না পড়ো, এটা যখন মুখস্থ করে ফেলবা তখন দেখবে যে যত কোশ্চেনই আসুক না কেন তোমার কোশ্চেন গুলো অনেক ইজি লাগতেছে। আচ্ছা, ওয়ার্ডস এক্সপ্লেন্স, সবাই 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 রেডি? ইয়া। সবাই রেডি? আমি শুরু করছি। ওয়ার্ডস এক্সপ্লেন্স Wordsworth explains that the first edition of Lyrical Ballad was published as sort of experiment to test the public reception of poems they use. যে প্রথম এডিশন অফ লিরিক্যাল ব্যালাডের ওয়াজ দ্য পাবলিশড অ্যাজ এ শর্ট অফ এক্সপেরিমেন্ট, একটা কি এক্সপেরিমেন্ট করা হয়েছে, টু টেক দ্য পাবলিক রিসেপশন অফ পোয়েমস দ্য ইউজ। আসলে আমরা অনেক সময় কি করি, যখন রাইটিং লিখি তখন কিন্তু একটা টেনশনে থাকে রাইটাররা, যে আসলে এটা পাবলিকরা কিভাবে নিবে, এই রাইটিংটা আসলে কতটুকু আর কি পাবলিকদের মনোরঞ্জন করবে। ঠিক আছে, সো এই লিরিক্যাল ব্যালাডটা ছিল একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এখন এই লিরিক্যাল ব্যালাড সম্পর্কে ওরজত কি বলেছে, দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান ইন এ স্টেট অফ ভিভিড সেন্সেশন। এটা কি ছিল, একদম রিয়েল ল্যাঙ্গুয়েজ ছিল, মানুষের আসল ভাষা দিয়ে এটা লেখা হয়েছে। ঠিক আছে, এবং ভিভিড সেন্সেশন মানে কি, অনেক বেশি চিন্তা ও কল্পনা করে লেখা হয়েছে। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, এই এক্সপেরিমেন্টটা কি ছিল, সাকসেসফুল এন্ড বেটার দেন ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এক্সপেক্টেড। ওয়ার্ডসওয়ার্থ যা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক বেশি সাকসেসফুল ভাবে সেই কাজটা করেছে। এন্ড মেনি ওয়ার প্লিজড উইথ দ্য পয়েন্টস। তার মানে এট দ্য ভেরি বিগিনিং ওয়ার্ডসওয়ার্থ তার এক্সপেরিমেন্টের কথা বলছে, যে সে লিরিক্যাল ব্যালাডটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছিল, এবং সেই এক্সপেরিমেন্টে কি অ্যাড করেছিল, যে মানুষের কমন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখাটাকে সে অ্যাড করেছে, বা ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের ল্যাঙ্গুয়েজে কি, মানুষের কমন ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন সে এক্সপ্লেন করেছে, সে যেটা আশা করেছিল তার থেকেও কি সে বেটার ভাবে সাকসেসফুল হয়েছিল। এইটুকু ক্লিয়ার সবার? এইটুকু ক্লিয়ার? তোমরা জি ভাইয়া। যতক্ষণ না বলবা ক্লিয়ার আমি আগাবো না, কারণ এটা অনেক কঠিন একটা টপিক। ঠিক আছে, 2 নম্বর কোটেশন আসো। acknowledged Wordsworth acknowledged that his friend Samuel Taylor Coleridge Wordsworth acknowledged that his friend Samuel Taylor Coleridge supplied several problems in the collection. ওয়ার্ডসওয়ার্থ এই ব্যাপারে জ্ঞাত ছিল যে তার ফ্রেন্ড এসটি কলরিজ সে অনেকগুলো পোয়েম লিখেছে। ঠিক আছে, ইনক্লুডিং রাইম অফ এনশিয়েন্ট মারিনার। হি দেন রিলেটস দ্যাট হি অ্যান্ড হিজ ফ্রেন্ড উইশ টু স্টার্ট এ নিউ টাইপ অফ পোয়েট্রি। সে এবং তার ফ্রেন্ড একদম নতুন ধরনের একদম পোয়েট্রি লিখতে যাচ্ছে।
পোয়েট্রি অফ দ্য শর্ট সিন ইন লিরিক্যাল ব্যালাড, যেগুলো কি লিরিক্যাল ব্যালাডে অন্তর্ভুক্ত করা হবে। Also notes that he was initially unwilling to write the preface as some sort of systematic defense of the new genre. ওয়ার্ডসওয়ার্থ কি বলেছে, যে নোটস করেছে যে এখানে সে একটা পর্যায়ে কি আনউইলিং ছিল, অনিচ্ছুক ছিল যে টু রাইট দ্য প্রিফেসটা সে লিখবে না ভাবছিল, ঠিক আছে। কারণ কি এখানে বিভিন্ন সেন্স মানুষের একটা রাইটিং এর প্রিফেস লিখলে অনেক সময় এটা অনেক নেগেটিভ ভাবেও হ্যান্ডেল করা হয়, ঠিক আছে। কারণ তোমরা জানো যে অলওয়েজ ক্রিটিকরা থাকে মানুষ রাইটারদের ভুল ধরার জন্য, রাইটাররা কোথায় ভুল করবে, কিভাবে ভুল করবে, এই ভুলগুলো ধরার জন্য তারা অলওয়েজ রেডি থাকে, because he does not want to reason anyone into liking these poems. ও আচ্ছা, এখানে কি বলছে, সে কেন লিখে নাই, কারণ কি সে ভাবছিল, আর সে এক্সপেকটেশন যে করেছিল সেটা সে ভাবছিল যে ফিল আপ হবে না, যে মানুষ এই লিরিক্যাল ব্যালাডটাকে খুব একটা ভালোভাবে নেবে না। এইটুকু ক্লিয়ার? আমরা দ্বিতীয় ধাপে এসে দেখেছি যে তারা দুই বন্ধু মিলে খুব ভালো একটা রাইটিং এর দিকে আগাচ্ছে, এবং তারা এটা নিয়ে খুব ভালো একটা আশাবাদী, এবং অন্যদিকে ওরজোদ সে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড লিখবে না এরকম চিন্তা ভাবনাই নিয়েছিল, কারণ কি সে ভেবেছিল তার এই পয়েম গুলো অত বেশি মানুষের মনোরঞ্জন করবে না। ক্লিয়ার? তাহলে সবাই বুঝেছো? জি ভাই। দেখছো এটা কিন্তু সোজা আছে, আমি বলি বড় কিন্তু সোজা, তোমরা প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে ভাগ করে পড়লে দেখবা যে এটা ইজি লাগতেছে, বাট এটা আমি যখন পড়াবো তখনই পড়তে হবে। এই আজকে পড়লাম তুমি 2 দিন পরে পড়বা তাইলে কিন্তু হবে না। ওয়ার্ডসওয়ার্থ দাবি করে যে just as authors have a right to use certain ideas and techniques, ওয়ার্ডসওয়ার্থ দাবি করে যে একজন অথর হিসাবে তার একটা দায়িত্ব রয়েছে টু ইউজ সার্টেন আইডিয়াস এন্ড টেকনিক্স, কিছু আইডিয়া ইউজ করা, কিছু টেকনিক ইউজ করা, এন্ড দে অলসো হ্যাভ এ রাইট টু এক্সক্লুড আদার আইডিয়াস এন্ড টেকনিক্স, এবং এই আইডিয়া গুলোরও একটা তার আরেকটা রাইট আছে কি, যে তার অন্যান্য আইডিয়া গুলোকে আরো বেশি পরিব্যাপ্ত করা, ঠিক আছে। ইন এভরি এজ ডিফারেন্ট স্টাইল অফ পোয়েট্রি অ্যারাইজ, প্রত্যেক এই যে বিভিন্ন রকমের পোয়েট্রির স্টাইল তৈরি হয়, মানুষ যত যায়, নতুন যত এইজ হয়, এখন মানুষ যেই স্টাইলে লিখবে, আজ থেকে 50 বছর পর মানুষ কি এই স্টাইলে লিখবে না। and people expect different things from poetry, এবং মানুষও কিন্তু আস্তে আস্তে তার এক্সপেকটেশন চেঞ্জ হয়। একঘেয়েমি পড়াশোনা কখনোই ভালো লাগে না, তুমি যখন এখন যেরকম লিখতেছে ঠিক আর 10 বছর পর তোমার আর এরকম লেখা ভালো লাগবে না, তো পিপল এক্সপেক্টও করে যে তুমি নতুন নতুন কিছু লিখবা, ঠিক আছে। হি গোস on to cite many great yet different poets of old from Callas, Terence and Alexander Pope, সে বিভিন্ন রাইটারদের অ্যানালাইসিস করা শুরু করে, ওল্ড এই রাইটার গুলো ক্যাটুলাস, টেরেন্স এন্ড আলেকজান্ডার পোপ থেকে শুরু করে সবার। Wordsworth wants to use the preface to explain why he writes poetry, why he does. ওয়ার্ডসওয়ার্থ এখানে এক্সপ্লেইন করতে চেয়েছে যে কেন সে এই পোয়েট্রি গুলোকে এইভাবে লিখেছে, কেন এই পোয়েট্রি গুলোকে সে এইভাবে লিখতে চেয়েছে, এই জিনিসগুলোকে সে বুঝিয়েছে। এইভাবে লিখতে বলতে বোঝায় যে পোয়েট্রিকে কেন সে সহজ ভাষা লিখতে চেয়েছে, পোয়েট্রিকে কেন সাধারণ মানুষের ভাষা লিখতে চেয়েছে, কেন পোয়েট্রিকে মধ্যে অনেক বেশি সিমিলি মেটাফোর ইউজ করে নাই, এইভাবে, ঠিক আছে। তার মানে পোয়েট্রিকে সে একদম সাধারণ একদম চাষা শ্রেণীর যে মানুষগুলো রাস্টিক পিপল তাদের মতো করে লেখার চেষ্টা করেছে। একটু ক্লিয়ার? তার মানে একদম ভেরি বিগিনিং আমরা পড়েছি, প্রত্যেকটা প্রশ্নকে তোমরা একটা কোটেশনের নাম দিবা, তার মানে একদম ভেরি বিগিনিং এ আমরা পোয়েট্রি এখানে জেনেছি যে ওয়ার্ডসওয়ার্থের এডিশনটাকে বা ওয়ার্ডসওয়ার্থ এই লার্নিংটাকে উদ্দেশ্য বা এই লার্নিংটা থেকে কি এক্সপেকটেশন ছিল এবং কিভাবে সে সাকসেসফুল হয়েছে। 2 নাম্বার স্টেপে আমরা জানতে পারি তার এই রাইটিংটা লেখার মোটিভ কি ছিল, ঠিক আছে। এবং 3 নাম্বার ফাইনালি আমি জানতে পারি যে ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থ কিভাবে এই রাইটিংটাকে হ্যান্ডেল করার চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ রিলেটস দ্যাট his principal goal in writing the poems in the lyrical ballad was to portray common life in an interesting, honest way. আমাদের যতগুলো প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট।
এখান থেকে তোমার পরীক্ষার হলে অনেকগুলো কোশ্চেনের সাথে কানেক্ট করতে হবে। এই কোশ্চেনটা মনে করো 4-5টা কোশ্চেন আসলেও 4-5টা কোশ্চেন প্রায় যেই কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলোতে এই কোশ্চেনটার প্যারাগ্রাফটাকে ইনক্লুড করতে হবে। ওয়ার্ডসওয়ার্থ রিলেটস দ্যাট হিজ প্রিন্সিপাল গোল ইন রাইটিং, তার মানে এই রাইটিংটা লেখার মূল উদ্দেশ্য কি, পারপাস কি। The poem in Lyrical Ballad was to portray common life in an interesting and honest way. তার মানে কি, তার এই রাইটিংটা লেখার মেইন উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষের জীবনটাকে অনেক সুন্দর এবং একদম সৎ ভাবে কি অঙ্কিত করা, ঠিক আছে। এবং সেগুলো কিভাবে, ইমোশনস বাই জেনারেটিং আ স্টেট অফ এক্সাইটমেন্ট, এবং সে একটা ইমোশন ক্রিয়েট করবে এবং সেটার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। He chose to depict common life because in that situation people are generally more self-aware and more self-honest. সে চুজ করেছে কি, কমন লাইফ চুজ করেছে বিকজ এই সময়টা কি পিপল আর জেনারেলি মোর সেলফ অ্যাওয়ার, অনেক বেশি মোর সেলফ অ্যাওয়ার ছিল, আত্মসচেতন ছিল, অ্যান্ড মোর অনেস্ট ছিল। The feelings that arise that condition are simpler, more understandable and more durable. এই সময় কি মানুষের ফিলিংস গুলো কি ছিল, এই সময় মানুষের কন্ডিশন ছিল অনেক বেশি সহজ সরল, মানুষ অনেক বেশি পেঁচানো ছিল না, মানুষ একটা জিনিস খুব সহজে বুঝতো, এবং মানুষ একটা ডিউরেবিলিটি মানে একটা স্থায়িত্বতা ছিল। ফার্দারমোর দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি, ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি বলতে বোঝায় যে চাষা শ্রেণীর ল্যাঙ্গুয়েজ is pure, as common people are in constant communication in nature and far away from social vanity. It's a very important line. Furthermore, the language of peasantry is pure. তার মানে চাষা শ্রেণীর মানুষের ল্যাঙ্গুয়েজ গুলো কি অনেক বেশি পিওর ছিল, ঠিক আছে। বুঝেছো? তার মানে এই লাইনটা, এই প্যারাগ্রাফটা আবার বলো, কেউ একজন বলতে পারবা কি বোঝানো হয়েছে? জি ভাইয়া। তুমি না, অন্য কেউ, মেয়েদের মধ্যে থেকে একজন কেউ বলতে পারবা কি বোঝানো হয়েছে? শান্তা বলো। শুনতে পাচ্ছ আমাকে? অন্যরা কি শুনতে পাচ্ছ? রবিউল শুনতে পাচ্ছ আমাকে? রবিউল বলো। আজকে বুঝলাম না তোমাদের সাউন্ড নাই কেন সবার? আমাকে শুনতে পাচ্ছ কে কে? জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে বিদ্যুৎ নেই, আমি নেট কিনে নিছি, অনেক গরম। আচ্ছা, রবিউল, মিথিল আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? Does everyone hear me? ইয়েস। শোনা যাচ্ছে। ওকে, তাহলে তোমরা কি এটা কেউ বলতে পারবা এই এক্সপ্রেশনটা কি বুঝাইছে, এই প্যারাগ্রাফ থেকে কি বুঝেছো? মিম পারবা বলতে? হ্যাঁ পারবো, এখন কতটুকু সঠিক হবে এটা তো বুঝতেছি না। হ্যাঁ বলো, চেষ্টা করলে ভুল হইলেও ভালো। লিরিক্যাল ব্যালেডে ওয়ার্ডসও ট্রাই করেছে সাধারণ মানুষের যে ইন্টারেস্ট, মানে ওনাদের যে অনেস্ট রিয়াকশন সেইটা তুলে তুলে না মানে লেখার জন্য।
হুম তিনি হচ্ছে সিম্পল ভাবে মানে সিম্পল ভাবে যেগুলো বোঝা যায় সেভাবে লেখার চেষ্টা করেছে। আর যারা হচ্ছে কৃষক, ভাই কৃষকই তো বললেন না কি জানি বলছিলেন, হ্যাঁ প্রেজেন্টারি হ্যাঁ কৃষক শ্রেণী, তাদেরকে মানে হচ্ছে উনি আরো সুন্দর তাদের তাদের ভাষায় লেখার চেষ্টা করেছে। হুম ঠিক আছে, ভেরি গুড। ইভান বলো। এইটাই তো স্যার, ও তো বলে দিছে, এইটাই তো। হ্যাঁ, এবার আমি তোমাকে একটু বলি আহ, যে এইখানে আমার খালি বারবার ওদের পলিটিক্স পড়েছি তো খালি বারবার অ্যারিস্টটল আসতেছে। ওর তো খুব চেষ্টা করেছে যে তার প্রিন্সিপাল গোল ছিল রাইটিং এর, যে একদম সাধারণ মানুষের জীবনটাকে তার এই রাইটিং গুলোতে একদম অনেস্ট ওয়েতে এবং একদম সুন্দর ওয়েতে কি করবে, প্রেজেন্ট করবে। ঠিক আছে, একদম সাধারণ মানুষের জীবনকে, একদম সাধারণ মানুষের জীবন গুলোকে যদি প্রেজেন্ট করতে যায় তাহলে তার কাদের সাথে মিশতে হবে, পিজেন্টদের সাথে মিশতে হবে। পিজেন্ট কারা, চাষা শ্রেণীর লোকেরা বা কৃষকদেরকে বলা হয় পিজেন্ট। তো সে পিজেন্টদের লাইফটাকে অনেক সহজ সরল ভাবে বুঝিয়েছে। বিফোর অ্যারিস্টটল, বিফোর ওয়ার্ডসওয়ার্থ, এই যে এই রাইটিং গুলোকে লেখা হইতো শুধুমাত্র অ্যারিস্টোক্রেটিক যারা সম্ভ্রান্ত শ্রেণী তাদের নিয়ে। বাট ওরজত কি সেই ট্রেন্ড থেকে বের হয়ে আসছে এবং সে কি খুব সাধারণ মানুষদেরকে লিখতো, এবং সাধারণ মানুষদেরকে যদি লিখতো তাহলে তার রাইটারও কে থাকতো, তাহলে সাধারণ মানুষরাও থাকতো। তো তার রাইটিং ক্যাটাগরিতে যদি সাধারণ মানুষরাও থেকে থাকে তাহলে কি তার অবশ্যই কি সিম্পল ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, অনেক বেশি ওয়ার্ড ডিকশন ইউজ করা যাবে না। দ্যাটস ওয়াই সে তার রাইটিং গুলো কি ছিল, সাধারণ মানুষদের ভাষায় লেখা ছিল, বুঝছো? এবং সেই সাধারণ মানুষদের ভাষায় লিখতো কেন, যাতে করে সে কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন ক্রিয়েট করতে পারতো এবং সেই সোশ্যাল যে একটা সোশ্যাল যে একটা স্টেজ ছিল, যে একটা সময় ছিল নিউ ক্লাসিক্যাল এজে, যে এই সোশ্যাল যে একটা ভ্যানিটি ছিল, সোশ্যাল যে একটা ক্লাস ছিল, এই ক্লাস থেকে সে বেরিয়ে আসছে। ক্লিয়ার সবাই? সামাজিক সামাজিক অবক্ষয়। হ্যাঁ, the language of peasantry carries a certain permanence, unlike the lofty language. তার মানে lofty language কাদেরকে বলা হয়, অনেক বেশি হাই ডিকশন ওয়ার্ড ইউজ করা হইতো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল রাইটার্স, তার মানে নিউ ক্লাসিক্যাল রাইটার্স দা কি রাইটিং লিখতো, লফটি ল্যাঙ্গুয়েজ। The late new classical poets believed that lofty poetry they write brings them as well as poetry itself honor. এবং এই নিউ ক্লাসিক্যাল রাইটাররা ভাবতো যে এই লফটি পোয়েট্রি গুলো তাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে। However, যাই হোক, Wordsworth perceives many things to be wrong with these poets and their lofty language. ওয়ার্ডসওয়ার্থ বুঝতে পারে যে এই রাইটিং গুলো তাদের অনেক বেশি রং ছিল, ভুল ছিল, এবং তাদের এই লফটি ল্যাঙ্গুয়েজ গুলো কি অনেক ভুল ছিল। ঠিক আছে, তার মানে আমরা দুইটা ডিফারেন্স দেখতে পাই, যে একটা হলো লফটি ল্যাঙ্গুয়েজ আর একটা কি সিম্পল ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি। ঠিক আছে, তার মানে কয়টা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, দুইটা ল্যাঙ্গুয়েজ। একটা প্রশ্নের অ্যান্সার লিখবা, দুইটা। একটা প্রশ্নের অ্যান্সার লিখবা, ডিফারেন্স বিটুইন লফটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি, এটা সবাই নিজে নিজে লিখবা, এটা সবাই নিজে নিজে লিখবা, বুঝছো? জি ভাই শুনতেছি। ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অফ peasantry and lofty language. লিখেছো? ভাষায় লিখবো ভাই এটা? হ্যাঁ, বাসায় লিখবা। জি। রবিউল শুনতে পাচ্ছো? এই ছেলেটা তো রেগুলার পারফর্ম করে, আজকে কি হইলো আবার? আছে না নাই? রবিউল শুনতে পাচ্ছ আমাকে? ক্লাস অন করে ঘুমাই গেছে সে মনে হয়।
ওকে, অন দ্য আদার হ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ স্টেটস দ্যাট, অন্যদিকে ওয়ার্ডসওয়ার্থ বিবৃতি দিয়েছে দ্য ট্রাইভালিটি and the lack of profound thought is a larger problem than lofty language among these his contemporary poets. দেখো, লেখো হচ্ছে পাশে দিয়ে লেখো profound thoughts. profound thoughts মানে কি, কেউ বলতে পারবা? profound thoughts, গভীরভাবে চিন্তা করা। হ্যাঁ হ্যাঁ, গভীর চিন্তা, তার মানে গভীর চিন্তা। ট্রাইভালিটি, ট্রাইভালিটি ওয়ার্ডটা দেখতে হবে। হ্যাঁ লিখো, এটার ওয়ার্ড লেখো। ট্রাইভালিটি, ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোড়ন সৃষ্টি করা। হ্যাঁ, এটাও লাইক দ্যাট সিনোনিম এক্সপেরিমেন্টাল। না, এক্সপেরিমেন্টাল আলাদা। ট্রাইভালিটি মানে কি, কোনো আলাদা? একটা খুব একটা সামান্য জিনিস, এটা নিয়ে কোনো কিছু করারই কথা না, বাট এটা নিয়ে কি অনেক আচ্ছা, বেশি মানুষ এটাকে আকৃষ্ট করা, বা এটা নিয়ে অনেক বেশি খুব প্রশ্ন তোলা, বা এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করা, বা যেভাবে মানুষ অ্যাট্রাকশন করা। যে ট্রাইভালিটি অ্যান্ড ল্যাক অফ প্রোফাউন্ড থট ইজ এ লার্জার প্রবলেম দেন লফটি ল্যাঙ্গুয়েজ। লফটি ল্যাঙ্গুয়েজের থেকেও ওয়ার্ডসওয়ার্থ মনে করে যে এই ক্ষুদ্র জিনিস নিয়ে আলোড়ন সৃষ্টি করা এবং ল্যাক অফ প্রোফাউন্ড থটস এবং মানুষের একদম গভীর চিন্তা করার যেই থটটা, সেই থটটা কি মিসিং আছে তার এইজের অ্যামং হিজ কন্টেম্পোরারি পয়েটস, তার এইজের কন্টেম্পোরারি পয়েটসদের মধ্যে এই জিনিসটা ল্যাকিংস আছে। He pride himself in fact that his poems actually have a worthy purpose. তার রাইটিং এ একটা কি একটা ওর্থ করার মতো পারপোজ রয়েছে, ঠিক আছে, যথাযোগ্য যোগ্য একটা পারপোজ রয়েছে। হিজ পোয়েট্রি লাইক অল গুড পোয়েট্রি, তার পোয়েট্রিকে গুড পোয়েট্রি বলা হয়। তার মানে হোয়াট ইজ গুড পোয়েট্রি? কোশ্চেন লেখো, হোয়াট ইজ গুড পোয়েট্রি? কোশ্চেন লেখো, হোয়াট ইজ গুড পোয়েট্রি? জি ভাইয়া। ওকে, গুড পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তার মানে এখানে অ্যান্সার আছে, গুড পোয়েট্রি কি? স্পন্টানিয়াস ওভারফ্লো। স্পন্টানিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে কি কোনো কিছুর সঙ্গে একদম স্বাধীনভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এবং কি স্বতঃস্ফূর্ত ভাবে কি প্রবাহিত হবে পাওয়ারফুল ফিলিং, একটা পাওয়ারফুল ফিলিং থাকবে, সেই ফিলিংটা কি স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়বে। Of course, it also necessary that the poet thoughts long and deeply, এবং এটার পাশাপাশি এটাও দরকার যে পয়েটদের অনেক বেশি গভীর চিন্তা এবং দীর্ঘ চিন্তা করার দরকার রয়েছে prior to writing the poem. What is believe that if someone continues to observe and contemplates that feeling will be enlightened and deep, better taste and have their affection ameliorated. Someone who processes the feelings will become a better person. তার মানে এখানে থেকে লেখো ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ডিকশন। It is Wordsworth poetic diction. ঠিক আছে, সো এখানে পোয়েটিক ডিকশন নিয়ে তোমাদের অনেক সময় শর্ট নোটস আসে, তখন কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখে লিখতে হবে। Wordsworth states that triviality and lack of profound thought is a প্রবলেম। তার মানে কি লফটি ল্যাঙ্গুয়েজ থেকে ওই যে ওই তার এইজের মানুষগুলোর মধ্যেও প্রবলেম ছিল, সেগুলো হচ্ছে ট্রাইভালিটি অ্যান্ড ল্যাক অফ প্রোফাউন্ড থট। এবং সে বলেছে পোয়েট্রি হলো আসলে কি একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এবং এই ফিলিংটা ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদেরকে ডিপ থিঙ্কিং করতে হবে, আমাদের মধ্যে ডিপ থট থাকতে হবে। আর যদি এই জিনিসগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা ডিপ থিঙ্কিং এবং ডিপ থট দুইটা কোনোটাই করতে পারবো না। এখন তুমি যদি কোনো জিনিসের গভীরতায় পৌঁছাইতে চাও তাহলে কি অবশ্যই তোমার তার প্রতি একটা ফিলিংস আনতে হবে, ঠিক আছে, ঠিক আছে। ধরো মিথিলাকে একটা বিয়ে ঠিক করছে, মিথিলার হাজবেন্ড মিথিলাকে খুব নিয়ে খুব ভাবতেছে, ঠিক আছে,
সো যখন সে খুব বেশি তাকে নিয়ে ভাববে বা তার সেই ভাবনাটা তৈরি করার জন্য আগে তার প্রতি অবশ্যই ফিলিংস আসতে হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই তখন না সে ভাবতে পারবে। ওকে, ক্লাস কি চলতেছে? আজকে স্টুডেন্টদের কারো সাউন্ড পাচ্ছি না। শুনতেছি তো ভাইয়া, সমস্যা হচ্ছে না, বুঝতেছি ভালোভাবে। ওকে ওকে, Wordsworth then declares the purpose of his poem to illustrate the manner in which our feelings and ideas are associated under a state of excitement. Also তারপর declares the purpose of his poem, তারা একটা পারপোজ ডিক্লেয়ার করেছে, টু ইলাস্ট্রেট মানে কি? ব- বড় করা বা রঞ্জিত করা, ঠিক আছে? ইলাস্ট্রেট মানে হচ্ছে টেনে বড় করা, বাট এখানে কি ইলাস্ট্রেট বলতে বোঝাচ্ছে রঞ্জিত করা, ঠিক আছে? ইলাস্ট্রেট, ওয়ার্ডসওয়ার্থ কি বলছে? টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন হুইচ স্যার আওয়ার ভাইয়া, ফিলিং, ইলাস্ট্রেট হচ্ছে তো মানে ইলাস্ট্রেশন হচ্ছে প্রতিচ্ছবি, লাইক দ্য পিকচার। পিকচার অথবা টেনে বড় করা, এটা আরেকটা অর্থ আছে, টেনে বড় করা, ঠিক আছে? এটা কিন্তু দুইটা অর্থে ব্যবহার করা হয়, প্রতিচ্ছবিত করা বা অঙ্কিত করা, ঠিক আছে, অথবা টেনে বড় করা। আর লিটারারি ভাষায় আমরা এটাকে এক্সপ্রেস করাকেও বুঝাই, ঠিক আছে? টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন হুইচ আওয়ার ফিলিংস অ্যান্ড আইডিয়াস আর অ্যাসোসিয়েটেড আন্ডার এ স্টেট অফ এক্সাইটমেন্ট। কি? একটা ম্যানার, মানুষের ফিলিংস এর উপর যেই ম্যানারটা থাকে সেই ম্যানারটাকে কি করা হয়? বড় আর কি করা হয়, প্রতিচ্ছবিত করা হয়। অ্যান্ড আইডিয়াস আর অ্যাসোসিয়েটেড, এবং যে আইডিয়া গুলো কি সংযুক্ত থাকে আন্ডার স্টেট অফ এক্সাইটমেন্ট, একটা এক্সাইটমেন্টের সাথে সংযুক্ত করা থাকে। or more specifically to follow the fluxes and refluxes of, ফ্লাক্স মানে হচ্ছে আবদ্ধ করা, ঠিক আছে? রিফ্লাক্সেস আবদ্ধ। তোমরা কালকে কখন ক্লাস করবা? সকালে না রাতে? রাতে দিয়েন ভাইয়া, কালকে কালকে একটু সকালে আবার পড়াইতে যাব, আজকে যাই নেই। আচ্ছা, রাতে ক্লাস নিলে কিন্তু 10টা নিব, ঠিক? 10টা 10:30 আমার জন্য ভালো হয়, বাট তোমাদের জন্য আমি 10টা ট্রাই করব। রাতের টাইমটা হলো সমস্যা 10:30টার নেই আগে ভাইয়া, আমার জন্য 10টা খুব সাড়ে প্যারা 10টা যে হয়েছে। কোনো সময় রাতে। তোমার জন্য যে যে কোনো সময়, অন্যদের জন্য তো প্রবলেম হইতে পারে, তাই না? সবার দিকটা ভেবেই ক্লাস দিতে হয়।
ওইটা ভাইয়া ওই সবাই গ্রামে, তো ঢাকা আসলে আবার ঠিক হয়ে যাবে। হুম, মিথিলা তো ঢাকায় না? হ্যাঁ, মিথিলা ঢাকায়। জি ভাই, আমার সমস্যা নেই। আর রবিউল আসবে কবে ঢাকায়? জানি না, এই কলেজ আবার বন্ধ পড়ছে তো মনে হয় রবিউল আসতো সামনে আজকে, কিন্তু বন্ধ পড়ছে আবার, এখন লেট লেট হবে মনে হয়। ও, আচ্ছা আচ্ছা, তাহলে তো রাতে 10টায় ক্লাস দিলে তো মনে করো 10টার পরে ক্লাস দিলে রবিউল করতে পারবে না। তোমার পড়ানো কয়টায় সকালে? সকালে ভাই ফার্ম গেট যাবো আমি পড়াইতে, আস্তে আস্তে অনেক টাইম লাগে। কয়টায় পড়ানো? পড়াই হচ্ছে 8টা থেকে। 8টা থেকে আসো কয়টায়? 8টা থেকে ধরেন 9:30 পর্যন্ত পড়াই, 9:30 রওনা দিই, বাসা আস্তে আস্তে 10:30 বাজে। ও, তাহলে তো হয়েছে, তাহলে 11টা দিলে পারবা। হ্যাঁ, 11টা দিলে তো আমি পারবোই। কালকে 11টা দিলে কারো সমস্যা আছে? মিথিলা? না ভাইয়া। না ভাই। ওকে, সকাল টাইমে দিলে ভালো হয়, কারণ রাতে দেখা যায় তোমাদের যদি একটু লেট হয়ে যায় তোমরা ক্লাস করতে পারো না। সেকেন্ড ইয়ারের ব্যাচটা কি ওদের রাতে যদি আমি 11টায়ও ক্লাস নিই ওরা ক্লাস করতে পারবে, বুঝছো? কারণ ওরা আবার সকাল টাইমে একদমই প্রেফার করে না, ওরা সন্ধ্যা টাইমে প্রেফার করে না, কারণ ওরা ওরা চায় রাতে ক্লাস করতে। রাতে ক্লাসটাই ভাল লাগে একদম, ওকে, তাহলে স্ট্রেস ফ্রি থাকে, ক্লাসটা মাথায় ঢুকে। রাতে আরো সব থেকে ক্লাস করার বেস্ট টাইম হচ্ছে সকাল 8টা। যদি ক্লাস করতে পারো, আমিও নিতে পারবো না, তোমরাও করতে পারবা না। রাতে ক্লাস করাটা অনেক ডিফিকাল্ট, বুঝছো? কারণ রাতে তুমি দিন দুনিয়ার সবকিছু নিয়ে এসে মাথায় বসবা। ওকে, তাহলে আমরা পড়াচ্ছিলাম কি, ওয়ার্ডসওয়ার্থ দেন ডিক্লেয়ার্স দ্যাট দ্য পারপোজ অফ হিজ পোয়েম, তার আরেকটা পারপোজ কি, তার টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন উইচ আওয়ার ফিলিংস, যেইগুলো আমাদের, যেই ম্যানার গুলো আমাদের ফিলিংস এবং আইডিয়াস এর সাথে কানেক্টেড, সেই সেই জিনিস, সেই ম্যানার গুলোকে ওয়ার্ডসওয়ার্থ প্রতিচ্ছবিত করবে। ঠিক আছে, এরকম। or specifically to follow the fluxes and refluxes the mind when agitated by the great and simple affection of our nature, এবং নেচারের মাধ্যমে সে আমাদেরকে একটা আমাদের মাইন্ডের একটা ফিলিংসটাকে সে আবদ্ধ করে রাখবে। The purpose of his poems is to depict the thought and feelings present during certain emotional experience. তার এই পোয়েমের পারপোজ কি ছিল? ডেপিক্ট করা, প্রকাশ করা দ্য থট এন্ড ফিলিংস প্রেজেন্ট ডিউরিং সার্টেন ইমোশনাল এক্সপিরিয়েন্স, এই সময়ের সার্টেন ইমোশনাল এক্সপিরিয়েন্স গুলোকে সে প্রতিচ্ছবিত করবে। He claims that readers will understand his statement better after reading two of his ballad. রিডাররা তার দুইটা রাইটিং পড়ে তাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সে দুইটা রাইটিং হচ্ছে পুর সুসান অ্যান্ড চাইল্ডলেস ফাদার। তার মানে এইটুক। আচ্ছা, আমি লাস্ট প্যারাগ্রাফটা করে তারপর আবার ডিটেলসে যাব। Wordsworth strongly believed that the human mind is capable of excitement without the application of gross and violent stimulants. আমাদের যে হিউম্যান মাইন্ড, এই হিউম্যান মাইন্ড আসলে অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক বেশি আনন্দকে তার ক্যাপচার করতে পারে উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রোস অ্যান্ড ভায়োলেন্ট স্টিমুলেন্টস। এবং গ্রোস মানে হচ্ছে একত্রিত, এবং ভায়োলেন্ট মানে হচ্ছে সমস্যাগ্রস্ত বা বিপদগ্রস্ত বা খুব বেশি আতঙ্কগ্রস্ত, এরকম কিছু ও যদি আমাদের মাইন্ডকে অ্যাটাক না করে। ইট ইজ দ্য রাইটার্স জব, এটা রাইটার্স এর জব। তার মানে পয়েটদের কাজ নিয়ে এবং এবং রাইটারদের কিরকম হওয়া উচিত এখন সেই ভাইয়া আমি সেটা না নিয়ে। আগের ওই শেষের দিক থেকে বুঝি না একটু। কোনটা He বুঝুন? claims that reader will understand his statement better. কোনটা? He claims that readers will understand his statement better after reading two or his আচ্ছা, ballads. এইখান থেকে এটা মানে কি, রিডাররা যদি এই তার স্টেটমেন্ট বুঝতে চায় তাহলে তার দুইটা পয়েম পড়তে সাজেস্ট করছে, জাস্ট। এটা না বুঝার তো কিছু নাই, জি জি, বুঝছো? ওই এই দুইটা পোয়েমের নাম। হ্যাঁ, টু অফ হিজ ব্যালাডস। ব্যালাডস মানে কি? লিরিক্যাল ব্যালাডস কি ওয়ান টাইপ অফ পোয়েম, তাই না? হ্যাঁ,
ঠিক আছে। তারপর কি বলছে, ওয়ার্ডসওয়ার্থ strongly believes that the human mind is capable of excitement without the application of gross and violent stimulants. It is the writer's job, রাইটারের কি কাজ, to produce or enlarge his capability, তার ক্যাপাবিলিটি কি করা, পরিব্যাপ্ত করা, আরো বেশি ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করা, ঠিক আছে। Especially during Warsaw's present day, as there are many modern forces and great national events during হিউম্যান মাইন্ডস। ওয়ার্সজ কি করছে, এই বর্তমান সময়ে অনেক বেশি মডার্ন ফোর্সেস, মানুষ বেশি অনেক মডার্ন রাইটিং এর দিকে আকৃষ্ট, অ্যান্ড গ্রেট ন্যাশনাল ইভেন্ট, এবং ন্যাশনাল বিভিন্ন ইভেন্টে সে যুক্ত থাকে। মডার্নিটি লিডস হিউম্যান, এবার কি বলতেছে দেখো, মডার্নিটি হিউম্যানকে লিড করে টু ক্রিয়েট সেন্সেশনালিজম অ্যান্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন with these trends and their mind dueling force, but still believe that given certain inherent and indestructible qualities of human mind. কি বলছে, মডার্নিটি মানে মডার্নিজম বা মডার্নিটি এগুলো কি মানুষদেরকে লিড করে নতুন সেন্সেশনালিজম, একদম একদম সেন্সেশনালিজম মানে বুঝো না তোমরা, যে পঞ্চ ইন্দ্রিয়, আমি যে এটাও তোমাদেরকে আগে পড়াইছিলাম, এবং ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন, এবং ইনস্ট্যান্ট একটা একটা ফ্লেভার পাবে পোয়েট্রি থেকে, উইথ দিস ট্রেন্ডস অ্যান্ড দেয়ার মাইন্ড ডিউলিং ফোর্স, এবং তার মাইন্ডকে এই রাইটিং পড়ে তার মাইন্ডটা একটা শিউরিত হবে, ঠিক আছে। বাট স্টিল বিলিভ দ্যাট গিভেন সার্টেন ইনহারেন্ট অ্যান্ড ইনডিস্টিবল কোয়ালিটিস অফ হিউম্যান মাইন্ড, বাট এটা খুব সার্টেন একটা বিষয়, এবং সার্টেন এটা আমাদেরকে একটা ফ্লেভার দিবে। অ্যান্ড দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড দেয়ার ইজ হোপ ফর রিভাইভাল, এবং সবকিছুর মূলে কি আছে, নেচার, এবং নেচারের মাধ্যমে মানুষ কি করবে, নিজেকে রিভাইভ করতে পারবে, নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, ঠিক আছে। ওকে, আর আরেকটা প্যারা পড়াবো, তাহলে বাকিটা কাল নেক্সট ক্লাসে পড়াবো। What's the turns to the subject of style, আচ্ছা সাবজেক্ট স্টাইল কি বলছে এবার দেখো, he notes that in the lyrical ballad he avoids personifying abstract ideas, সে লিরিক্যাল ব্যালাডে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অনেক বেশি ভাবুক যে আইডিয়া গুলো, যেগুলোর সাথে আমাদের লাইফে রিলেট করা খুব কষ্টকর, সেগুলোকে সে অ্যাভয়েড করেছে, বিকজ হি ওয়ান্টস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, কারণ কি সে কমন মানুষদের ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করতে চেয়েছে, and keeps his reader in the company of flesh and blood, এবং তার রিডারদেরকে সে কি করে চাচ্ছিল, ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, এবং সংযুক্ত করতে চেয়েছিল। ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে রক্ত মাংস, ঠিক আছে। তো সে আর কি মানুষের চেতনাকে, এখানে চেতনাকে বুঝাইতেছে, মানুষের চেতনাকে জাগ্রত করতে চাইছিল, ঠিক আছে। ওয়ার্ডস অলসো অ্যাভয়েড হোয়াট হি কলস পোয়েটিক ডিকশন, তার মানে পোয়েটিক ডিকশন বলতে একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে 3 নাম্বার ক্লাসে, মানে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে সেটা আমি শিখাবো। পোয়েটিক ডিকশন সেই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে দিছে। পোয়েটিক ডিকশন হচ্ছে এমন একটা সেক্টর যেখানে নিয়ম করে দেওয়া হয় একটা রাইটারের কোন ক্রাইটেরিয়াতে সে লিখবে, একটা রাইটার কি রকমের লিখতে পারবে, সেই রাইটারের যে ভাষা কিরকম হবে, সেই ভাষাটাকে সে আসলে বর্জন করেছে। In order to keep language in his poetry as simple as honest as possible, যেহেতু পোয়েটিক ডিকশনে একটা রুলস এন্ড রেগুলেশন আছে, একটা এই ওয়ার্ডের বাইরে যাওয়া যাবে না বা এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, সেই জায়গা থেকে সে বের হয়ে সেই পোয়েট্রি ল্যাঙ্গুয়েজটাকে সাধারণ মানুষদের জন্য সিম্পল এবং অনেস্ট করে তুলেছে। হি সিন দিস অ্যাজ গুড সেন্স, সে এটাকে এমন ভাবে প্রকাশ করছে যে ইটস এ গুড সেন্স। দিস অ্যাভয়েডেন্স প্রিভেন্ট হিম ফ্রম ইউজিং ফ্রম ফ্রেজ এন্ড ফিগার অফ স্পিচ দ্যাট আর কনসিডারেবল টু বি। আসলে এই যে একটা রাইটারের কখনো কখনো ফ্রেজ ইউজ করতে হবে, কখনো কখনো সে স্পিচ ইউজ করতে পারবে, ফিগার অফ স্পিচ, এই ফিগার অফ স্পিচ এবং ফ্রেজ গুলোর যে বাধ্যবাধকতার সিস্টেমটা সে কি করেছে, বর্জন করেছে, ঠিক আছে। তোমরা দেখবে এই জিনিসগুলোকেই আবার কোলরিজ তার পরবর্তী রাইটিং এ ক্রিটিসাইজ করবে, ঠিক আছে। বাট ইটস অলসো প্রিভেন্টস হিম ফ্রম ইউজিং ফ্রেজ অ্যান্ড হ্যাভ বিকাম ভালগার ফ্রম ওভার ইউজ, এটা দরকার নাই, ঠিক আছে। তো আমি আবার প্রথম থেকে একটু বলি,
ও একদম ভেরি ফার্স্টে ওয়ারজোদ কি এক্সপ্লেইন করেছে যে তার রাইটিংটা কিরকম, সে আশা করেছে কিরকম হয়েছে। দেন সে তার সেকেন্ড স্ট্যান্ডাতে কোলরিজে কিভাবে সাপ্লাই করেছে তার রাইটিং এ, এবং তারা দুজন জয়েন্টলি কিভাবে কাজ করেছে এবং সেই কাজ থেকে কি একটা আউটপুট আসতে পারে সেটা নিয়ে সে আলোচনা করেছে। ইন দ্য থার্ড স্ট্যান্ডা ওয়ারজোদ ক্লেমস করেছে যে যে অথর হিসাবে তার একটা রাইট আছে যে নিজের আইডিয়া এবং টেকনিককে কাজে লাগানো, এবং তার আরো নিজের নিজে আইডিয়া এবং টেকনিক ক্রিয়েট করাটাও তার একটা কাজের মধ্যে পড়ে। এবং ফোর্থ নাম্বার স্ট্যান্ডার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড। এখানে সে বলেছে যে পোয়েট্রি হলো কি কমন লাইফটাকে রিপ্রেজেন্ট করবে, মানুষের সাধারণ সহজ সাবলীল জীবনটাকে সে পোয়েট্রিতে তুলে নিয়ে আসছে। ঠিক আছে? এবং পোয়েট্রির ভাষা কি হওয়া উচিত? প্রেজেন্ট্রির ভাষা হওয়া উচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে সব জায়গায় লিখতে হবে। ঠিক আছে? এবং ফোর্থে কি লিখেছে যে পূর্বে মানুষরা কি স্টাইলে লিখতো? লফটি ল্যাঙ্গুয়েজে লিখতো। ঠিক আছে? এবং লফটি ল্যাঙ্গুয়েজটা কি বেশি খুব একটা সমুদ্রিত না তার কাছে, তার কাছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিসেন্ট্রিটা সমুদ্রিত। ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ প্রেফার্স ল্যাঙ্গুয়েজ, তো তোমরা যে যখন যেটা আমি প্রশ্নটা বলে সেটা যে লিখবা ওয়ার্ডসওয়ার্থ প্রেফার্স ল্যাঙ্গুয়েজ অফ প্রিসেন্ট্রি বিকজ ইটস এ সিম্পল and a language of common people, and people can use all classes of people can easily pursue this language. On the other way, lofty language is a very difficult and very hard to realize, and that's why new classical people all type of people cannot comprehend the writings of new classical age, writers of new classical age. ঠিক আছে? এইভাবে লিখতে হবে। তারপর এইখানে আসে এসে কি দেখতে পাচ্ছি যে ওয়ার্ডসওয়ার্থ বোঝাচ্ছে যে তার এই যে মানুষগুলোর যে রাইটিং এর ল্যাকিংস রয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ ট্রাইবালিটি এবং ল্যাক অফ ডিপ থট। এবং এইখানে সে পিপলদেরকে সে বোঝাইছে যে পোয়েট্রি কি হওয়া উচিত, একটা ভালো পোয়েট্রি কি হইতে পারে। পোয়েট্রি ইজ এ স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। Of course it is also necessary that এখানে কি সে পোয়েট্রি কি কি জিনিসগুলোকে নেসেসারি করতে বলেছে এবং তার অনুযায়ী পোয়েট্রিক ডিকশনটা কিরকম হওয়া উচিত। আশা করি বাকিগুলো পারবা। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। I try to fix your problem. সবাই এই নোটটা আইদার লিখবা আর কি করবা, প্রিন্ট আউট করবা। ঠিক আছে? সবাই এই নোটটা আইদার লিখবা আর প্রিন্ট আউট করবা। পরীক্ষার সময় এইটা পড়বা, দেখবা যে এখান থেকে সব কোশ্চেন তুমি লিখতে পারছো। এমন কোনো বিষয় নাই এখানে যে ইনক্লুড করা হয় নাই। ওয়ার্ডসওয়ার্থের এমন কোনো বিষয় নাই যে সেটা ইনক্লুড করা হয় না। জাস্ট তোমাকে কোশ্চেন বুঝতে হবে, এখান থেকে কোন অংশটাকে তুমি কালেক্ট করবা সেইটা বুঝতে হবে। এটা আমি কোশ্চেন ভাইয়া যেটা বুঝলাম মূল কাহিনী হচ্ছে যে মানে লিরিক্যাল ব্যালেন্স সম্পর্কে কিছু লেখা নেই, বাট হচ্ছে ওনার রাইটিং থট গুলো লেখছে। এটা তো তুমি বুঝো নাই। লিরিক্যাল ব্যালাড, তার রাইটিং থট, লিরিক্যাল ব্যালাড সবকিছুর সাথে একটা ইন্টার কানেকশন রয়েছে। সে বলেছে যে লিরিক্যাল ব্যালাডে সে নতুন ধরনের কিছু লিখতে চাইছে, এবং এই নতুন ধরনের লিখতে হ্যাঁ চাইলে সে কি কি জিনিসগুলোকে করছে, তার থটটাকে কিভাবে কাজে লাগাইছে, সে তার তার রাইটিং গুলোকে কিভাবে কাজে লাগাইছে, তার রাইটিং কিভাবে হওয়া উচিত ছিল, এবং সেই লিরিক্যাল ব্যালাডে কি চেঞ্জ আনছে, কেন চেঞ্জ আনছে, এই জিনিসগুলোই সে লিখেছে। জি জি ভাইয়া, আমরা তো জানি লিরিক্যাল ব্যালেন্স কালেকশন অফ পোয়েম, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক কোন পোয়েম নিয়ে আলোচনা না, মানে করে নাই। প্রিফেসে এটা কোনো বলতে কখনোই কোনো রাইটার কোনো স্পেসিফিক পয়েম নিয়ে আলোচনা করবে না। প্রিফেসে রাইটার রাইটার আলোচনা করবে পুরো একটা বই নিয়ে। লাইক আমি একটা বইয়ে অনেকগুলো পয়েম লিখেছি, তখন কিন্তু রাইটার কোনো একটা সাধারণ পয়েম নিয়ে করে না অ্যাজ ইউজুয়াল। যখন ওইটা এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো পয়েম থাকে সেটা হচ্ছে আলাদা কথা। রাইটার কি করবে, তার ওই রাইটিং পারপোজটা কি, ওইখানে কি কি কালেকশন রয়েছে, এখানে কালেকশন গুলো কেন ভালো, অন্যদের থেকে কেন আলাদা, কেন এখানে এখানে কেন অন্যদের থেকে মিল রয়েছে অমিল রয়েছে, সেই জিনিসগুলোকে সে ব্যাখ্যা করবে। জি ভাইয়া। ক্লিয়ার সবাই? জি আলহামদুলিল্লাহ। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।